বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। দর্শক, আজ আলোচনা করব নারায়ণগঞ্জ 1, 2, 3, 4 ও 5 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। দর্শক, এই মুহূর্তে আজ নারায়ণগঞ্জ 1 থেকে 5 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনে আসবো। দানের শীষকে জনগণ যেভাবে ভালোবাসে, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের দানের শীষ বিজয় লাভ করবে এবং জোয়ারের মাধ্যমে এটি ইনশাল্লাহ প্রমাণিত হবে। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ এই মুহূর্তে মোটামুটি ভালোই আছে। আশা করি যে এটি এইভাবে বলবৎ থাকলে পরে নির্বাচনের দিন পর্যন্ত আমরা ভালোভাবে সময় কাটাতে সক্ষম হবো। যে আসন্ন যে ইলেকশনটি, সেই নির্বাচনটি কেবলমাত্র ক্ষমতার হাত বদল নয়। এই নির্বাচনটি নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে যে গুম খুন সন্ত্রাস সহ জনভোগান্তি আছে, সেই ভোগান্তির অবসান। ফলে এই নির্বাচনে আমি নিশ্চিতভাবে মনে করি নারায়ণগঞ্জবাসী সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং কিংবা শহরের যানজট, নদীর ওপার যে দীর্ঘদিন ধরে অবহেলিত, বঞ্চিত, সেই সব বঞ্চনার বিরুদ্ধে জনরায় হবে। পরিবর্তনের একটা বার্তা আমরা নারায়ণগঞ্জ চারবাসীকে দিতে চাই। পরিবর্তন মিন্স আমরা মনে করি যে এই এলাকাকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্তির যাত্রা। পরিবর্তন মিন্স এই এলাকা নাগরিক অবহেলা থেকে বের হয়ে নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকার নিশ্চিতের যাত্রা। এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই অলিতে গলিতে। আমরা মনে করি জনগণ আমাদের খুব ভালো সাড়া দিচ্ছে, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আপনারা জানেন যে এখানে 11 দলীয় জোট, জামাত, এনসিপি, খেলাফত মজলিস সহ যে 11 দলীয় জোট, তারা নারায়ণগঞ্জ 4 আসনে শাপলাকলি প্রতীককে সমর্থন দিয়েছে। তো আমরা শাপলাকলি প্রতীকে মানুষের কাছে গিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি। মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজীব এবং আরও রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামের আমির আব্দুল জব্বার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আশা করি পেয়ে যাব আপনাদেরকে। শুরুতে রাজীব, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু গতকালকে বিএনপির ইশতেহার প্রকাশিত হলো, গতকালকে বিএনপি ইশতেহার দিল। আমি যদি বলি এই ইশতেহারের বিশেষ দিকগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এর আগে ইশতেহার ঘোষণার আগে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি নির্বাচনের শুরুর আগেই 31 দফা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছেন যে উনি যদি বাংলাদেশের মানুষের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে তাহলে এই দেশবাসীর জন্য কি করতে চায়, ওনার পরিকল্পনা উনি মানুষের সামনে উপস্থাপন করেছেন। তা আমরা এইগুলি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আমরা বাংলাদেশের মানুষের আস্থা প্রতি শ্রদ্ধাশীল এবং ওনারা যে চিন্তা ভাবনা করবেন, যেভাবে ওনারা দেশকে দেখতে চান, তাদের মনোবাসনা পূরণ করার জন্য জাতীয়তাবাদী দল কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমরা ইশতেহারে তো ঘোষণা হয়েছে, আমরা মানুষের কাছে আমাদের যে বার্তাটি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে বার্তাটি, এটা অলরেডি আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমি আরেকটি বিষয় জানতে চাই। নারায়ণগঞ্জ ভীষণভাবে আলোচিত, আমরা বিগত সময়ে দেখেছি। আলোচিত এই নারায়ণগঞ্জের বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইতাম। সেখানে বিএনপি, জামায়াত, অতীতে আওয়ামী লীগেরও আমরা দেখেছি বিভিন্ন সময় প্রভাব। বর্তমান অবস্থায় আসলে আপনারা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের সাথে? সার্বিক অবস্থাটাই বা কেমন? আচ্ছা, যে বিষয়টি বললেন, দেখুন আমরা নারায়ণগঞ্জ বিশেষভাবে আলোচিত দীর্ঘ 15-17 বছর যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, সেখানে নানাবিধ কারণে নারায়ণগঞ্জকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এর যথেষ্ট কারণও ছিল। কিন্তু আসলে আমরা 5ই আগস্টের পরবর্তীতে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা পূর্ববর্তী যে বাংলাদেশ ছিল সেই ধরনের অবস্থা বিরাজমান হোক বা এই ধরনের কিছু আবার সৃষ্টি হোক, সেটা নারায়ণগঞ্জবাসী যেমন প্রত্যাশা করে না, আমরাও করি না। আমরা এখানে যারা রাজনৈতিক আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন, তাদের সবার প্রতি আমাদের সম্মান রয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই নির্বাচনে বা সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে কোনো হিংসা, হানাহানি
পরনিন্দা, পরচর্চা, এগুলি আসলে আমরা টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তারা নতুন ভাবে যে বাংলাদেশকে দেখতে চান, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখানে আমাদের যে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা সুসম্পর্কে রয়েছে। দীর্ঘ 15 মাস আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে একত্রিত কাজ করছি। আমি বাংলাদেশের অন্যান্য জেলার কথা বলতে পারি না, তবে নারায়ণগঞ্জে এটা একটা ভ্রাতৃত্বতম সম্পর্ক আমাদের মাঝে বিরাজ করছে। তো আমরা আসলে নির্বাচনের ব্যাপারে প্রতিপক্ষ আমাদের প্রতিপক্ষ যারা আছেন ওনার দল কি করতে চায় সেটা মানুষের কাছে তুলে ধরবেন, আমরা সেটা আমাদের দল কি করতে চাই তার মানে আপনি বলছেন নারায়ণগঞ্জবাসীর ভ্রাতৃত্ববোধের কথা, রাইট? সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর তো প্রতিদ্বন্দ্বিতা রয়েছেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের আরেকজন অতিথি যুক্ত হবার কথা ছিল, উনি বিরতির পর যুক্ত হবেন। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। দর্শক, আমরা আলোচনা করি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেন, তাদেরও আমরা মতামত নিয়ে থাকি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্টে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পটি। আফজাল হোসেন পটি, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে নারায়ণগঞ্জ নানা কারণে আলোচিত দেশের মানুষের কাছে। একটু জানতে চাই যে আমরা বিগত সময়ে দেখেছি নির্বাচনের সময় পেশি শক্তির প্রভাব ছিল, কালো টাকার প্রভাব ছিল। এই সম্প্রতি নির্বাচনে, এই 12 তারিখে যে নির্বাচন হবে, আপনি কি সেই নির্বাচনেও সেরকম কিছু দেখতে পাচ্ছেন কিনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে? ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেমনটা আপনি বলছিলেন যে নারায়ণগঞ্জের একটা নেতিবাচক ইমেজ কিন্তু ছিল দীর্ঘদিন, এবং এটা অস্বীকার করার উপায় নেই যে এখানে একটা পেশি শক্তির ব্যবহার, কালো টাকার দৌরাত্ম্য, এটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি। এবং আস্তে আস্তে আসলে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। এবং এই নির্বাচনকে যদি আমি চিন্তা করি তাহলে সব দলগুলোর প্রার্থী সেখানে সেরকম ভাবে সন্ত্রাসের চর্চা করেন এমন প্রার্থী নেই, উভয় জোট থেকেই যারা দিয়েছেন। এবং নির্বাচনের পরিবেশ অনেকটাই কিন্তু শান্তিপূর্ণ। এখানকার 5টি আসন রয়েছে, সংসদীয় আসন। এখানে প্রার্থীদের ভেতরে তেমন বড় ধরনের কোনো ইস্যু তৈরি হয়নি যে দখল বা হামলা মামলা, এরকম ছোটখাটো কিছু আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, কিন্তু বড় আকারে তেমন কিছু হয়নি। এখন পর্যন্ত শান্তিপূর্ণ। তবে কালো টাকার যে কথাটা বললেন, কালো টাকার ব্যবহার যে একেবারে বন্ধ রয়েছে এটা কিন্তু আমি বলতে পারছি না। ভেতরে ভেতরে কিছুটা ব্যবহার হচ্ছে, চেষ্টা সব রাজনৈতিক দলের মধ্যেই না না না, সব রাজনৈতিক দলের ভেতরে না। আমি যদি বলি যে স্বতন্ত্র প্রার্থী এখানে কিন্তু অনেক রয়েছেন এবার নারায়ণগঞ্জের 5টি আসনে। এই স্বতন্ত্র প্রার্থীদের ভেতরে কেউ কেউ এরকম করছেন আমরা শুনতে পাচ্ছি। হয়তো নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগ নেই, আসলে এই জিনিসগুলো প্রমাণ করাও দুঃসাধ্য, কিন্তু এরকম একটি শোনা যাচ্ছে। তবে বড় দলগুলোর প্রার্থীরা মোটামুটি আচরণবিধি মেনেই তাদের প্রচারণা চালাচ্ছেন এখন পর্যন্ত। জি, আপনি একজন জার্নালিস্ট, একজন সাংবাদিক। আমি যদি সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করি যে আপনি নারায়ণগঞ্জকে এবারে নির্বাচনে আসলে কেমন দেখতে চান, কি বলবেন আসলে? সাংবাদিক হিসেবে তো আসলে চাইবো যে মানুষ যেন প্রচুর পরিমাণে ভোট দেয়, এবং সেই ভোট যেন তারা দিতে পারে, নিজের ভোটটা। কারণ আপনি জানেন, সারা দেশবাসীও জানে যে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। একটা ভোট না দেওয়ার কিন্তু নেতিবাচক প্রচারণা আছে, যেটা আমি চাইবো না যে মানুষ এতে অংশগ্রহণ করুক, এই নেতিবাচক প্রচারণাটায়। কারণ দিন শেষে কিন্তু আপনি যেই দলের সমর্থকই হন না কেন, যেই দলে জিতে আসুক না কেন, আমি কিন্তু বাংলাদেশের নাগরিক। এই দেশেই আমাদের বসবাস, এই সমাজেই আমাদের বসবাস, এই নগরেই আমাদের থাকতে হবে। তো আমি যেহেতু এই এলাকার বাসিন্দা, এই এলাকার ভোটার, আমি কেন চাইবো না আমার মতামতটা প্রয়োগ করার ক্ষেত্রে? ভোট না দেওয়া তো আসলে কোনো সমাধান না। আচ্ছা, অনেক সময় হয় না যে এরকম ভোট কেন্দ্র দখল কিংবা নির্বাচনের দিন মানে পেশি শক্তি প্রদর্শনের যে ব্যাপারটা থাকে, নারায়ণগঞ্জে কি এখন পর্যন্ত সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে? আর প্রশাসনের ভূমিকাই বা কেমন? প্রশাসনের ভূমিকা এখন পর্যন্ত মানে আসলে ওইভাবে প্রশাসন মাঠে নামেনি। হয়তো কালকে থেকে আমরা দেখতে পাবো যে প্রশাসনের ভূমিকাটা ওইভাবে ব্যাখ্যা করা যাবে। কিন্তু আমি যদি আসনওয়ারি বলি, সেই ক্ষেত্রে আসলে নারায়ণগঞ্জ 2 আসন, যেটা আপনার 2500, এইটাতে কিছুটা হয়তো আমরা জার্নালিস্ট হিসেবে আশঙ্কা করছি যে এইখানে পেশি শক্তির ব্যবহার হবে, অস্ত্রের ব্যবহার হবে, এরকম একটা চিন্তা করা যাচ্ছে।
কারণ এখানে আপনার ওই যে বললাম যে স্বতন্ত্র প্রার্থীদের আধিক্য আছে এবং স্বতন্ত্র প্রার্থীরা যথেষ্ট স্ট্রং। এই নারায়ণগঞ্জের অন্তত আচ্ছা, 3টি আসনে তারা ফাইট দেবেন। মানে নারায়ণগঞ্জ 2 আসনের কথা বলছেন। 2 আসনটা স্পেশালি যদি বলা যায় এখানে পেশি শক্তির ব্যবহারের আমরা একটা আশঙ্কা করছি। আচ্ছা, আমি যদি মোটা দাগে বলি, বিএনপি, জামায়াত, স্বতন্ত্র, এনসিপি, এই 4টি দলই কি সেখানে মানে প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচনে? জি, আপনার 5টি আসনের ভিতরে আপনার বিএনপির জোট এবং জামায়াতের জোট তো আছেই, তারা প্রার্থী দিয়েছে। হ্যাঁ, তারা তো ফাইটে আছে 1-2 যদি আমি ধরি, কিন্তু এনসিপিও আছে, কারণ আমাদের নারায়ণগঞ্জ 4 আসনে এনসিপি কে ছেড়ে দিয়েছে আসনটি জামায়াত জোট। সেই হিসাবে 3টি দলের প্রার্থী আছে, কিন্তু পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু এখানে বেশ বড় একটা ভূমিকা রাখবেন বলে আমার ব্যক্তিগত অবজারভেশন। অন্তত একটি আসনে তো বটেই স্বতন্ত্র প্রার্থী জিতে আসতে পারে, এটা আমি একেবারে আমার ব্যক্তিগত বলছি, এবং হতে পারে 2টি আসনে। তো সেই ক্ষেত্রে এইখানে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ত্রিমুখী নয়, কোন কোন আসনে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। আচ্ছা, মানে অনেক ধরনের সমীকরণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা শুধু রাজনৈতিক প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধির সাথেই কথা বলি না, আমরা তরুণ প্রজন্মের সাথেও কথা বলি নির্বাচনকে ঘিরে। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। আমাদের এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের ভাবনা ও প্রত্যাশার কথা। প্রত্যেকটা ক্যান্ডিডেট তারা হচ্ছে সুষ্ঠু নির্বাচন করতে পারবে, আর আমরা জনগণ মনে করি তারা হচ্ছে তাদের ভোট কেন্দ্রে যে সঠিকভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আমরা চাই ভোটের মধ্য দিয়ে যেন কালো টাকার প্রভাব না পড়ে, রাষ্ট্রযন্ত্রের যেন অপব্যবহার না হয়, সমান সুযোগের নির্বাচনটা যেন হয়। এবার যাতে কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, এরকম কোনো ব্যক্তি যাতে এমপি না হয়, বা এরকম ব্যক্তিকে আমরা জনপ্রতিনিধি হিসেবে চাই না। এরকম ব্যক্তি মানে আমরা চাইতেছি না। আমরা চাচ্ছি জনগণের প্রতিনিধি, যে জনগণকে রিপ্রেজেন্ট করতে পারবে। জনগণের একটা প্রবলেম হচ্ছে, ওই প্রবলেমটা নিয়ে যাতে সে বুক চিতায় রাজপথে কথা বলতে পারে, বা সংসদে যাতে জনগণের প্রবলেমটা নিয়ে সে কথা বলতে পারে, এরকম প্রার্থী চাই। আগামী জাতীয় সংসদ আসলে মানুষের পক্ষের, মানুষের প্রতিনিধিত্বকারী একটা সংসদ প্রতিষ্ঠিত হবে। যেহেতু আমি প্রথম ভোট, সেক্ষেত্রে আমি আশা রাখবো যে এই নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে, এবং আমার প্রার্থীর কাছে আশা যে একজন জনগণের প্রতিনিধি হয়ে যেন সংসদে গিয়ে আমাদের কথাগুলো বলবে। তরুণদের কথা শুনছিলাম, আমরা দেখছিলামও, সেই সাথে দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত, আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। দর্শক, এবার নির্বাচনকালীন নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতির কথা জেনে নেব প্রশাসনের কাছ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় নারায়ণগঞ্জ পুরো জেলাতে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এবং আপনারা জানেন যে আমাদের 18 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন এবং ইলেকটোরাল কমিটির 5 জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখানে আমাদের যেটা বিষয় হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে যদি কোথাও এইরকম আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো ব্যত্যয় থাকে, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সেটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন, পুলিশও তার মধ্যে ব্যবস্থা নিচ্ছে। এবং যদি কেউ লিখিত অভিযোগ থাকে, তাহলে ইলেকটোরাল কলেজের মাধ্যমে সেটা আমাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সার্বিকভাবে আমরা পুলিশ জেলাব্যাপী বিভিন্ন তল্লাশি চালাচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে ডেভিল হান্টের ফেজ 2 এর মধ্যে বেশ কিছু তাদের গ্রেপ্তারও আছে, এবং যৌথ অভিযানও আমাদের পুলিশ হয়তো শুরু হবে। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই সব নিয়ে এবার আমাদের সেগমেন্ট ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত আল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। একদমই আপনি একটা চায়ের আড্ডায় বসে রয়েছেন। সেখানকার ভোটার, সেখানকার তরুণ ম্যাক্সিমামই সবাই, তারা কি বলছে আসলে নির্বাচনকে ঘিরে? ধন্যবাদ। আসলে লোকাল চায়ের দোকানগুলো আসলে ছোটখাটো সংসদ হয়ে ওঠে আমাদের এই সমাজগুলোতে, কারণ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে বসে তারা চায়ের আড্ডায় তারা কথা বলেন এই দেশের রাজনীতি নিয়ে। ঠিক তেমন একটি চায়ের আড্ডায় বেসরে হাজির হয়েছে, এবং তুমি জেনে নিব এখানকার তরুণ ভোটারদের মাঝে তারা আসলে কেমন নির্বাচন এবার প্রত্যাশা করছেন। প্রথমে আসতেছি আপনার কাছে, যে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন এবার? খুব সুন্দর একটা, খুব ভালো একটা নির্বাচন, ভালো পক্ষে খুব ভালো। কেমন নির্বাচন হলে এবার আপনার মনে হয় যে নির্বাচনের পরিবেশটা সুন্দর হবে? যেরকম আমাদের প্রার্থী যেন ভালো মানুষ হয়, যেরকম মাদক মুক্ত শহর, চাঁদাবাজ মুক্ত শহর, এরকম হলে আমরা। কেমন নির্বাচনী পরিবেশ বা প্রার্থী চান আপনি?
আসলে আমাদের বিগত 17 বছরে আমরা যা দেখেছি, মানে আমার জন্মের পরে আমি যতগুলো ভোট দেখেছি, মানে একটাও সুষ্ঠু নির্বাচন আমার দেখা হয়নি আজ পর্যন্ত। তো আমরা তরুণ ভোটার অনেক আশাবাদী যেন এবার যেন আমরা সুন্দরভাবে ভোটটা দিতে পারি। ইউনিয়ন সরকার মানে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আছে এর অধীনে আমরা একটা সুষ্ঠু ভোট দেখতে চাই। আমরা তরুণ যারা আছি আমরা একটা সুষ্ঠু ভোট দেখতে চাই। আর নারায়ণগঞ্জ প্রশাসন যেন মাদকমুক্ত, যানজটমুক্ত একটা ভালো মানুষের হাতে যেন প্রশাসনের এই এমপি প্রার্থীটা যেন যায়, এটা আমরা চাই। এখানে নারী কিছু ভোটার আছে, তাদেরকে জানতে চাইবো যে কেমন ভোট প্রত্যাশা করেন বা কেমন প্রার্থী চান আপনি? আচ্ছা, মূলত আসন্ন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এটা ক্ষমতার পালাবদল না, বরং এটা আমাদের জন্য ভবিষ্যৎকে নির্ধারণের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। ঠিক এই সময়ে এসে গণতন্ত্র কখন অর্থবহ হয়? গণতন্ত্র তখনই অর্থবহ হয় যখন হচ্ছে ভোটার তার ভোটের অধিকার ফিরে পায় এবং সেই অধিকার রক্ষা হয়। আমরা এই সময় এসে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে ভয় থাকবে না বরং আস্থা থাকবে, ক্ষমতার প্রভাব না বরং ন্যায় বিচারটা থাকবে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ যেন ন্যায় বিচার পায়, একটা সুষ্ঠু নিরাপদ নগরী পায়, এমনকি ভবিষ্যতে যেন তার নাগরিক সেবাগুলো নিশ্চিত হয় এমন একটা নির্বাচন আমরা দেখতে চাই। এমনকি যে নির্বাচনের মধ্যে রাষ্ট্রযন্ত্রের প্রভাব পড়বে না, বরং সুষ্ঠু নির্বাচন এবং ফলাফল গণনার মধ্য দিয়েই প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে। যদি বলি কেমন প্রার্থী চাই, সেখান থেকে হচ্ছে প্রার্থী আমরা বিগত সময় দেখেছি যে এই নারায়ণগঞ্জ অঞ্চলে যে ক্ষমতা পায় সে কিভাবে শাসনটাকে কায়েম করে, বরং জনগণের যে নাগরিক অধিকার সেটা নিশ্চিত হয় না, ভোটাধিকার সেটা রক্ষা হয় না। আমরা এমন একজন প্রার্থী চাই যে হচ্ছে সৎ, নির্ভীক এবং ন্যায়পরায়ণ, যে জনগণের কথা বলবে, জনগণের অধিকারকে নিশ্চিত করবে। একই প্রশ্ন থাকবে আপনার কাছে, কেমন প্রার্থী চান এবং কেমন নির্বাচন প্রত্যাশা করেন? আচ্ছা, ধন্যবাদ। যদি বলি কেমন নির্বাচন চাই, তাহলে বলবো একটা অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন চাই। ধরেন আমি হচ্ছে আমার জীবনের প্রথম ভোটটা এবার এই নির্বাচনে দিতে যাব। আমি একটা উৎসব মুখর পরিবেশ চাচ্ছি, একটা নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে আমি আমার পছন্দের প্রার্থীকে যেন ভোটটা দিতে পারি, এইরকম একটা পরিবেশ আমি চাই। ইভেন নির্বাচনের দিন না, যেমন নির্বাচনের আর বাকি আছে মাত্র 5 দিন, আমি বলবো এখন থেকে এমন একটা নির্বাচনী পরিবেশ থাকতে হবে সারা দেশে, যেন মানে খুব ঈদ একটা ভাইব, এরকম একটা বিষয় থাকা জরুরি। তার কারণ আমরা যদি বিগত সময়গুলির নির্বাচনগুলি দেখি, একটা ভয় ভীতির নির্বাচন ছিল, তারপর অনেক মানুষ হচ্ছে যে ভোট দিতে যায়ওনি। এখন মানে এইবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা হচ্ছে আমাদের এই সকল ভয় ভীতি কাটানোর এবং বাংলাদেশটা আসলে সামনে কিভাবে চলবে এই পালাবদলটা ঘটানোর একটা জনগণের রায় দেওয়ার দিন। তো সেই জনগণের রায় দেওয়ার দিনটা যেন মানুষ মানে নির্দ্বিধায়, নিঃসংকোচে নির্বাচনী তার কেন্দ্রে যেতে পারে এবং ভোটটা দিতে পারে তার নিজের মতো করে, সেই পরিবেশটা নিশ্চিত হতে হবে। আর যদি প্রার্থীর কথা বলি, তাহলে বলবো অবশ্যই একজন সৎ ব্যক্তি, তার মার্কা কি ওইটা ফ্যাক্ট না, একজন সৎ ব্যক্তি যে আমার কৃষকের কথা বলবে, যে শ্রমিকের কথা বলবে, রিক্সাওয়ালার কথা বলবে, যে আমাদের স্টুডেন্টদের কথা বলবে, প্রত্যেকটা ছাত্রের অধিকার নিশ্চিত করবে। আমাদের শিক্ষা ব্যবস্থার যেই হাল, এই হাল কিন্তু একেবারে ভ্রূণ থেকে সংস্কার করতে হবে। একজন প্রার্থী সে তার অঞ্চলে যদি তার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়, তাহলে তাকে স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতে হবে। সে যদি কৃষি ব্যবস্থাকে উন্নত করতে চায়, তাকে কৃষকদেরকে নিয়ে কাজ করতে হবে। ফলে এমন প্রার্থী চাই যে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে নিয়ে আলাপ করবে। এছাড়াও আমি বিবিসির মাধ্যমে আজকে বলতে চাচ্ছি সারা বাংলাদেশের মানুষকে, এই যে জুলাই আন্দোলনটা গেল, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে অনেকগুলি সংস্কার প্রস্তাবনা আসছে। আমাদের একটা জুলাই সনদ আমাদের সামনে ভিজিবল আছে, যেখানে আমরা এবার এই ইলেকশনে আমাদের প্রার্থী বাছাইয়ের সাথে সাথে আমরা গণভোটে হ্যাঁ বা না, এই দুইয়ের মধ্যে আমরা হচ্ছে যে রায় দিব যে আমরা সামনের বাংলাদেশটা কিভাবে দেখতে চাই। ফলে আমি বাংলাদেশের মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা জুলাই সনদ সম্পর্কে জানুন, এখানে কি কি সংস্কার আনা হচ্ছে সেগুলো জানুন, এবং জেনে আপনার যদি মনে হয় সামনের বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ক্ষমতা আসলে এক ব্যক্তি কেন্দ্রিক হবে কিনা, বা যে ব্যক্তি ক্ষমতাটা পাচ্ছে সে এটাকে কিভাবে ব্যবহার করবে, সেটা দেশের মানুষের স্বার্থে রক্ষা হবে কিনা, এটা জেনে আপনারা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে দেশে একটা সংস্কার আনুন, এই আহ্বান। দারুণ কথা বলেছেন। একই প্রশ্ন থাকবে যে কেমন নির্বাচন চান এবং কেমন প্রত্যাশা করছেন নির্বাচন নিয়ে? প্রথমত হচ্ছে মানে দীর্ঘদিন পরে আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা মানে পরিপূর্ণ একটা মুখ আমরা দেখতে পেয়েছি। এর আগের নির্বাচনগুলোতে আমরা ওরকম কোনো পাইনি, এক দলেরই একটা আমেজ দেখতে পাইছি। বাকি দলগুলো আসলে নানানভাবেই আসলে তাদের
নির্যাতনের পীড়নের মধ্যে যে রাজনীতি করতেছে, ফলে এখন আমরা সকল দল মিলে যে নির্বাচনটা করতেছে সকলের এই জায়গায় ইয়াটা আছে, ফলে সেই জায়গা থেকে আমরাও একটা অংশগ্রহণমূলক অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই। দারুণ কথা শুনলাম আসলে এখানকার যে তারা ভোটার তাদের কাছ থেকে, বিশেষ করে তরুণ ভোটারদের কাছ থেকে, যে তারা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যোগ্য প্রার্থী চায়, ভালো প্রার্থী চায়, এবং তারা চায় ভোটের দিন যাতে নির্বিঘ্নে তারা ভোট দিতে পারে, নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা সঠিক ভোটাধিকারটা প্রয়োগ করে আসতে পারে, এমনই তারা আসলে প্রত্যাশা করছে। এই ছিল নারায়ণগঞ্জের চায়ের আড্ডা থেকে আমার কাছে এখানকার ভোটারদের কথার আমরা শুনলাম। সাবিত, আপনাকে অনেক ধন্যবাদ। মধুমতি মাইক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন।